ক্ষমতা কাকে বলে বল? ক্ষমতা কাকে বলে? যে কার্য করার যে হার সেটাই তো হলো ক্ষমতা। কার্য করার যে হার সেটাকে আমি বললাম যে ক্ষমতা। তাহলে এখানে যদি আমি বলি পি, পি সমান ডাইরেক্ট আমি লিখতে পারি W বাই T, যেখানে আমি বললাম যে কার্য, ঠিক আছে, বাই কত সময়। এই হলো আমার গল্প। তো আমরা ওহমস ল পড়েছিলাম। ওহমস ল এ কিন্তু আমার একটা ইকুয়েশন ছিল যে একটা সার্কিট দেওয়া হলো, সেই সার্কিটের মধ্যে ক্ষমতা P সমান হয়ে গেল V ইনটু I। মনে আছে? এটা ডিসির ক্ষেত্রে। যদি আমি এসি নিই তাহলে এসির ক্ষেত্রে আমি যেটা পেয়ে যাব, V এর মান কত? V0 sin ওমেগা t ছিল, ঠিক আছে। I এর মান কত ছিল? I0 sin কত ছিল বল? ওমেগা t ছিল। এটাই তো ছিল। কথা হচ্ছে যে এই যে এই গল্পটা আমার ছিল, তাহলে এখানে V0 sin ওমেগা t I0 sin ওমেগা t কেন বললাম বুঝতে পারলি? যে এটা হলো আমার এসি ডায়াগ্রামের ক্ষেত্রে আমার ক্ষমতা। তো এখন যে গল্পটা আমার আসবে, আমি বলেছি যে এসির ক্ষেত্রে V এবং I এর মধ্যে একটা কি থাকে? ফেজ ডিফারেন্স থাকে। থাকে না? থাকে না? ফেজ ডিফারেন্স থাকে। তাহলে এই যে এখানে I0 টাকে ওমেগা t আমি ধরতে পারবো না, এখানে আরেকটা টার্ম আমাকে যুক্ত করতে হবে, সেটা হলো ফাই প্লাস মাইনাস ফাই, যেখানে আমি বলবো যে এই যে এখানে আমি বললাম যে V সমান যদি আমার V0 sin ওমেগা t হয়, তাহলে I সমান আমি পেয়ে যাব I0 sin ওমেগা t প্লাস মাইনাস ফাই। বলেছিলাম এর আগের দিন যে কারেন্টের সঙ্গে ভোল্টেজের কি একটা ফেজ ডিফারেন্স থাকে, সেই ফেজ ডিফারেন্সের জন্যই কিন্তু আমি ফাই এর মানটা নিয়েছি। তাহলে এখানে প্লাস মাইনাসের জায়গাতে তোদের বইয়ে যেহেতু নেগেটিভ নিয়েছে, মানে পিছিয়ে আছে, এটা মানে বোঝাচ্ছে যে ভোল্টেজের তুলনায় কারেন্ট কি আছে? পিছিয়ে আছে। এখানে মাইনাস মানে এটাই বোঝাচ্ছে। তো যে গল্পটা এবার আসবে, যদি আমি ক্ষমতার যদি রাশিমালা নির্ণয় করি, তাহলে P সমান আমি দিয়ে দিলাম V0 sin ওমেগা t দিলাম, এবং এখানে দিলাম I0, বা এখানে আমি যেটা বলবো যে এই যে V0, এই V0 আর I0 কে এক দিকে করলাম, এই sin ওমেগা t কে আরেক দিকে করলাম, আর এখানে আমি আরেকটা যেটা আমি পাবো সেটা হলো sin ওমেগা t মাইনাস আমি ফাই পেলাম। কোনো অসুবিধা নাই, এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে যেটা আসবে, V0 পেয়ে গেলাম, I0 পেয়ে গেলাম। এবার sin, এখানে sin ওমেগা t পেলাম। এটা সূত্রটা কি আছে বল? sin a cos b মাইনাস কত বল? cos a sin b, cos a sin b। এটা হয়ে গেল আমার সূত্র। বোঝা গেল? তাহলে এই সূত্র যদি থাকে, এই সাইনটা এর ভিতরে আমি ঢুকাবো, তাহলে V0 আমি পেয়ে গেলাম I0 sin স্কয়ার আসবে, sin স্কয়ার ওমেগা t আসবে, তো sin স্কয়ার ওমেগা t cos ফাই মাইনাস কত আসবে বল? sin ওমেগা t cos ওমেগা t ইনটু কত? sin ফাই। এইটা হলো আমার গল্প। বুঝতে পেরেছিস? আমি এর আগে বলেছিলাম কি বলেছিলাম যে এসি বর্তনীর ক্ষেত্রে দুনিয়াতে বা এখনো পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যেখানে এসির তাৎক্ষণিক মান দিয়ে দিতে পারবে। তাৎক্ষণিক মান মানে কি? যে আমার কোনো একটা টাইমে, যে কোনো একটা পার্টিকুলার টাইমে হঠাৎ করে আমি যন্ত্র বসিয়ে দিলাম, যন্ত্র বসিয়ে তার ক্ষমতা নির্ণয় করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? এটা আমি লিখে দিচ্ছি যে কোনো যন্ত্রের মাধ্যমেই, এখানে লিখে দে, কোনো যন্ত্রের মাধ্যমেই এসি এর তাৎক্ষণিক ক্ষমতা নির্ণয় করা যায় না। এর জন্য গড় মান নির্ণয় করতে হয়। নির্ণয় করতে হয় পরীক্ষার মাধ্যমে। কথা বুঝতে পারছিস? এই ভাষাটা বোঝার চেষ্টা করবি। তাৎক্ষণিক মান আমি তো বলেছি যে প্রতি মুহূর্তে, কেন তাৎক্ষণিক মান আমি নির্ণয় করতে পারবো না বল? প্রতি মুহূর্তে মানগুলো কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, তার জন্য আমি কিন্তু নির্ণয় করতে পারবো না। এই জন্য গড় মান পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা। এই পরীক্ষাটা কি? এই পরীক্ষাটা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট হতে পারে। তার মধ্যে একটা পরীক্ষা আমি দেখিয়েছি যে দুটো বালতি নিয়েছিলাম, দুটো বালতি থেকে আমি কি ডিসি কারেন্ট দিচ্ছিলাম, আমি আরটাতে এসি কারেন্ট দিচ্ছিলাম, যে দুটোকে আমি কি করছিলাম? সমান করছিলাম। সেটা একটা পরীক্ষা হতে পারে। তুই তারাজু বাটখারা নিতে পারিস, সেরকম একটা পরীক্ষা হতে পারে। অর্থাৎ পরীক্ষাটা বিভিন্ন রকমের হতে পারে।
এর মাধ্যমে আমাকে নির্ণয় করতে হয়। তো এটাকে নির্ণয় করার জন্য এবার এর গড় মান নির্ণয় করতে হবে। তাহলে গড় মান যদি আমাকে নির্ণয় করা হয় তাহলে পি, এখানে যদি আমি বলি দেখ এই যে v0 যে সমস্ত পয়েন্টগুলোকে আমি বলছি, যদি p এর গড় মান নির্ণয় করিস তাহলে v0 i0 আমার কিন্তু ফিক্সড ভ্যালু, ফিক্সড ভ্যালু নয়, এটা ম্যাক্সিমাম ভ্যালু। মানে কি এটা কি ধ্রুবক, ম্যাক্সিমাম তো এটা, অর্থাৎ এর গড় মান তুই পাবি না। cos phi যেটা ফেজ আছে, ফেজ মানে হলো আমার দশা পার্থক্য, এটাও কিন্তু আমার ফিক্সড। আবার এই যে phi এর টার্ম আছে এটাও কিন্তু আমার ফিক্সড। আমার পরিবর্তন হলো এই যে sin স্কয়ার ওমেগা t, মানে ফিক্সড, তাহলে আমি পেয়ে গেলাম এইটা, ফিক্সড পেয়ে গেলাম এইটা। আমার পরিবর্তনশীল হলো এইটা, এই টার্মটা পরিবর্তন করবে, এই টার্মটা পরিবর্তন করবে, মানে থিটা অ্যাঙ্গেল পরিবর্তন হচ্ছে, তার জন্য ওমেগা টিও আমার পরিবর্তন হবে। তাহলে পুরো সিস্টেমটার যদি গড় মান নির্ণয় করি তাহলে আমার কার গড় মান নির্ণয় করতে হবে, এটা এবং এটা, বাকি টার্মগুলো কি কনস্ট্যান্ট। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখানে এবার লিখব, তাহলে p এর, তাহলে লিখে দে যে p এর গড় মান নির্ণয় করলে, sin স্কয়ার ওমেগা t, এবং sin ওমেগা t cos ওমেগা t এর গড় নির্ণয় করতে হবে, গড় নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে ব্যাপারটা এবার আসবো, তাহলে sin ওমেগা t, এখানে এই যে sin ওমেগা t cos ওমেগা t, এই টার্মটাকে আমি হাফ দিয়ে গুণ করলাম, এখানে আমি ইনটু 2 করলাম sin ওমেগা t cos ওমেগা t, বল 2 sin a cos b, 2 sin a cos a, সূত্র কি 2 sin a, একই আছে কেন রে রে, sin ওমেগা t cos ওমেগা ঠিক আছে, 2 sin a cos sin ওমেগা t cos ওমেগা t, বল 2 sin থিটা cos থিটার সূত্র কি, 2 sin থিটা cos থিটা, sin কি sin 2 থিটা নয়, sin 2 থিটার সূত্র কি বল, sin 2 থিটা সমান কত বল, 2 sin থিটা cos থিটা নয়। তাহলে এই টার্মটা দেখতো, এই টার্মটা কি রে, 2 sin থিটা cos থিটা, তার মানে এই যে 2 sin ওমেগা t cos ওমেগা t, তাহলে এইটাকে আমি ব্যাখ্যা করতে পারবো কি sin 2 থিটা ব্যাখ্যা করতে পারবো না। তাহলে এটাকে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে এই রকম ভাবে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে sin ওমেগা t cos ওমেগা t সমান আমি পেয়ে গেলাম কত, হাফ অফ sin কত 2 ওমেগা t। কথা বোঝা গেল না যাইনি বল, ঠিক আছে তো, না ভুল করলাম কোথাও বল, বল sin 2 থিটা, sin 2 থিটার সূত্র কি, sin থিটা 2 sin থিটা cos থিটা, এটাই তো সূত্র ত্রিকোণমিতির, আর তো কোনো দিয়ে নাই। তাহলে এটা পেলাম। তাহলে দেখ এখানে যে ব্যাপারটা এবার আমি লিখবো, এখানে যে ব্যাপারটা লিখবো sin স্কয়ার ওমেগা t, এবং sin 2 ওমেগা t এর গড় মান হবে যথাক্রমে হাফ এবং শূন্য, হাফ এবং শূন্য। এবার এটা তোরা ইন্টিগ্রেশন করবি, তোদের বইয়ে যদিও বা করে দেওয়া আছে, প্রথমেই করে দেওয়া ছিল, সেটা যদি তোরা করিস তাহলে কিন্তু এটা তোরা পেয়ে যাবে। তাহলে sin স্কয়ার ওমেগা t এবং sin 2 ওমেগা t এর গড় মান আমি পেয়ে গেলাম। তাহলে sin স্কয়ার ওমেগা t এর গড় মান কত, হাফ, sin 2 ওমেগা t এর গড় মান কত, 0। তাহলে দেখ যে এই যে টার্মটা, এই টার্মটা তাহলে কি আসবে, এই টার্মটা আবার 0 চলে আসবে, এই টার্মটা 0 চলে আসবে, তো থাকবে কোন টার্মটা, শুধুমাত্র এই টার্মটা। তাহলে এখান থেকে যদি আমি বলি, এই যে এখান থেকে এই ইকুয়েশনটা এখান থেকে টানি, তাহলে কি আসবে, যে p এর গড় মান সমান আমি পেয়ে গেলাম v0 i0। তাহলে হ্যাঁ, এখানে sin স্কয়ার, যেমন আমি বললাম যে sin স্কয়ার ওমেগা t cos phi মাইনাস কত sin 2 ওমেগা t cos কত, cos কত রে, cos না sin আছে ভাই, এটাকে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, ছাড় কত ইয়ে করার দরকার নাই, ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি। ডাইরেক্ট আমি যেটা লিখে দিব
যে p এর গড় মান, তাহলে p এর গড় মান আমি পেয়ে গেলাম তাহলে v0 i0, এই যে এটার ভ্যালু কত পেলাম আমি হাফ পেলাম, ইনটু হাফ থাকলো, আর এই যে cos phi তো আমার থেকেই যাবে, আর এই টার্মটা আমার কি হচ্ছিল 0 হচ্ছিল, তার জন্য এটা টার্ম আমি কি আর লিখলাম না। কথা বুঝতে পারলে এটা? তাহলে এইটা হয়ে গেল আমার গড় মান, এটা হয়ে গেল আমার ক্ষমতার গড় মান। তো ক্ষমতার গড় মান যদি আমি লিখি তাহলে এই যে এরকম ভাবে আমি লিখতে পারবো v0 বাই √2 i0 বাই কত √2 কত এলো cos phi, √2 গুণ করলে কত আসবে 2 আসবে। তাহলে √2 টাকে আমি আলাদা আলাদা করে দিলাম। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হলো p বার সমান এই যে v0 বাই √2 i0 বাই √2, এটা কত vrms ডিনোট করছিল না রে, আর এইটা হয়ে গেল আমার কত irms cos phi, এইটাই হয়ে গেল আমার কি বলে ক্ষমতার ইকুয়েশন। এই যে rms ভ্যালু এটা কিন্তু আমি আলোচনা করেছি, আমি এসি কারেন্টের ক্ষেত্রে তিনটা ভ্যালু পাচ্ছিলাম, একটা পাচ্ছিলাম পিক, একটা পাচ্ছিলাম ম্যাক্সিমাম, একটা পিক ছিল, একটা গড় পেলাম p এর গড় মান v rms irms ইনটু cos phi, এটাই হয়ে গেল আমার পাওয়ারের তোর মানে একটা যে কোনো একটা সার্কিট, এই সার্কিটের পাওয়ারের রাশিমালা। তাহলে এই যে পাওয়ারের রাশিমালা আমি নির্ণয় করলাম, এর প্র্যাকটিক্যাল মিনিংটা কি আমাকে জানতে হবে। কোনটা রে? কোনটা এটা? এটা p এর গড় মান নির্ণয় করলে এত এবং এত এর গড় মান গড় কি করতে হবে বুঝে দেব বলছিস। এটা দেখ p এর গড় মান মানে হলো, তোকে এই জিনিসটা বুঝতে পেরেছিস, কোন যন্ত্রের মাধ্যমে আমি তাৎক্ষণিক মান নির্দিষ্ট মান তো আমি পাবো না, তাহলে আমাকে এবার গড় মান নির্ণয় করতে হবে। গড় মান যদি নির্ণয় করতে হয় এখানে দেখ, তাহলে মানে p এর গড় মান মানে কি পুরো সিস্টেমটারই গড় মান। তো পুরো সিস্টেমের মধ্যে আমাকে দেখতে হবে ফিক্সড ভ্যালু কোনটা, ফিক্সড ভ্যালু কোনটা, এটার গড় মান তো পাবো না আমি, এটা তো ফিক্সড, আমি যেটা নির্দিষ্ট এটাও তো ফিক্সড, এটাও তো ফিক্সড। আমার তাহলে পরিবর্তন কোনটা, ওমেগা টি মানে কি থিটার মান পরিবর্তন হওয়ার কারণে কি এই মানটা প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটছে। তাহলে আলাদা আলাদা করে যদি এটার গড় মান আর এটার গড় মান নির্ণয় করে নিই, তাহলে তো আমি পুরো সিস্টেমটারই গড় মান নির্ণয় করে নিতে পারবো। বুঝতে পারলি কথাটা? তার জন্যই বললাম যে p এর গড় মান নির্ণয় করলে sin স্কয়ার ওমেগা টি এবং sin ওমেগা টি cos ওমেগা টি এর গড় নির্ণয় করতে হবে। বাকি টার্ম কি কনস্ট্যান্ট। ফাই কি কনস্ট্যান্ট, ফাই মানে কি দশা পার্থক্য, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য তো আমি কনস্ট্যান্ট পাবো। যদি আমার 90 ডিগ্রি হয় সেটা 90 ডিগ্রি থাকবে, যদি আমার 45 ডিগ্রি হয় সেটা 45 ডিগ্রি থাকবে, যদি আমার 30 ডিগ্রি হয় 30 ডিগ্রি থাকবে, যদি আমার 0 হয় তো 0ই থাকবে। কথা বুঝতে পারছিস? আর v0 আর i0 তো আমরা ফিক্স জানি, v0 এর ভ্যালু কত n b a ওমেগা, i0 এর ভ্যালু কত n b a ওমেগা বাই r, এটা সমস্ত কিছু ফিক্স। এর বাকিগুলো থিটাটা আমার পরিবর্তন করছে তার জন্য। আর কিছু sin স্কয়ার ওমেগা টি কোনখানে রে? sin ওমেগা টি আর cos ওমেগা টি এখানে sin ওমেগা টি cos ওমেগা টি sin স্কয়ার ওমেগা টি কোনটা রে? হ্যাঁ কোনটা বল? এইটা হ্যাঁ, এইটা কি করলাম দেখ, এখানে তো একটা ছিল v0 sin ওমেগা টি, এটা হলো v এর ভ্যালু তো, বুঝতে পারছিস না? এটা হলো v এর ভ্যালু তো, আর এইটা কি i এর ভ্যালু নয়, i এর ভ্যালু তো এই sin ওমেগা টি, এই যে sin ওমেগা টি। এবার এই যে এটা পেলাম কোথা থেকে, এখানে সূত্র নয় sin ওমেগা টি cos phi cos ওমেগা টি sin phi, এই sin ওমেগা টি এর ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করছে, এটা কি স্কয়ার হয়ে যাবে না? sin স্কয়ার ওমেগা টি cos phi sin ওমেগা টি, তারপরে কত sin ওমেগা টি cos ওমেগা টি sin phi হয়েছে। আর কিছু কোনো নেই নাই, এটাই হলো কথা। এটাই বুঝতে পারছিলেন sin ওমেগা টি কোথা থেকে আসছিল নাকি? বল অন্য কি বল না, কোনটা এটা কোথায় পেলাম, এটা কোথায় পেলাম? এই তো এখান থেকে রে, না ক্যালকুলেশন থেকে বলছে ও ক্যালকুলেশনটা, ও মানটা, এই যে এই মানটা এর গড় মানটা কিভাবে পেলাম?
দেখ এটা ধরতে গেলে একটা ডাটা বেসিসের তোদের বইয়ে প্রথমেই কিন্তু দেওয়া আছে, দেখ প্রথমেই দেওয়া আছে, দেখ এই যে প্রথমেই কিন্তু দেওয়া আছে। এই ক্যালকুলেশন করতে গেলে আবার আমাকে কিন্তু এ করতে হবে, তার জন্য আমি ওটা জাস্ট মনে রেখে দিতে বলছি। যেমন আমি বললাম এই যে দেখ sin ওমেগা টি, এখানে যেটা আসছে এই যে দেখ sin স্কয়ার ওমেগা টি, দেখতে পাচ্ছিস এখানে এই sin স্কয়ার ওমেগা টি এর গড় মান হলো হাফ। ঠিক আছে, এই রকম ভাবে এই ক্যালকুলেশনটা আমি করলাম, এই ক্যালকুলেশনটা দেখে নিবি, ইন্টিগ্রেশন ক্যালকুলেশন আছে। এই sin স্কয়ার ওমেগা টি এর ভ্যালু হলো হাফ, এই যে দেখ হাফ। এবার চলে আসবো sin ওমেগা টি, sin ওমেগা টি শুধুমাত্র থাকলো sin ওমেগা টি বা 2 ওমেগা টি, এর ক্যালকুলেশনের ভ্যালু আবার 0, এটাও করে দেওয়া আছে। আমি জাস্ট তোদেরকে দেখতে বললাম, ঠিক আছে, এটা দেখে নিবি তাহলে হয়ে যাবে। চলে এবার এখানে যেটা গল্পটা এবার তাহলে এখানে পেলাম এটা, যে কথাটা এবার আছে p v i rms cos phi, তাহলে এখানে বলতো এই যে phi যে ভ্যালুটা পেলাম, এই phi-টা তাহলে কি রে? এখানে phi-টা কি? phi টার্মটা কেন এলো? cos টার্মটা কেন এলো? এই টার্মটা কেন এলো? এটা দশা পার্থক্যের জন্য এলো, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য আছে তার জন্য এলো। যদি আমার দশা পার্থক্য না থাকতো তাহলে cos phi টার্মটা আসতোই না। তাহলে কি দশা পার্থক্য যদি 0 হতো তাহলে কি phi 0, phi যদি 0 হয় তাহলে কি পুরো টার্ম পেয়ে গেলাম। তাহলে এখানে এবার যেটা পয়েন্ট ডাউন করব সেটা হলো 1 নাম্বার, যদি phi সমান 0 হয়, অর্থাৎ v এবং i সমদশায় থাকে, যদি phi সমান 0 হয় অর্থাৎ v এবং i সমদশায় থাকে, তাহলে p সমান আমি পেয়ে যাব v rms ইনটু কত i rms। এইটা হলো আমার গল্প। দেখ এবার যদি আমার এটা হয় তাহলে সর্বোচ্চ ক্ষমতা তাহলে কোনটা? এটাই হলো সর্বোচ্চ ক্ষমতা, কারণ হলো থিটা আর ভ্যালু আর যে সমস্ত ভ্যালু তুই নিয়ে আয় আমার কি 1 থেকে কম হবে। cos থিটার ভ্যালু সর্বোচ্চ কত? cos phi এর সর্বোচ্চ ভ্যালু কত? 1, সেটা কত? 0 তে। তাহলে এটাই হয়ে গেল আমার এটাকে আমি বলছি ভার্চুয়াল ক্ষমতা। এই যে p সমান আমি পেয়ে গেলাম v rms i rms, এটা সমান হয়ে গেল আমার ভার্চুয়াল পাওয়ার। ভার্চুয়াল মানে বোঝাচ্ছি, এটা হলো ভার্চুয়াল পাওয়ার, VRMS এটা হয়ে গেল আমার ভার্চুয়াল পাওয়ার। আর যদি আমি এই যে p বা এটাকে আমি ডিনোট করব, এটাকে আমি p0 ধরে ডিনোট করলাম, যে p0 ম্যাক্সিমাম, যা এটাকে আমি বললাম p0 মানে এটা ম্যাক্সিমাম ভার্চুয়াল পাওয়ার। আর এই যে p আর যেটা p যেটা ডিনোট করছি, এই ডিনোট করলাম, এটাকে বলা হচ্ছে রিয়াল পাওয়ার। এবার ভার্চুয়াল মানে কি আর রিয়াল মানে কি বলছি। যেমন আমি বললাম যে সাপোজ আমি ধর এই যে এখানে একটা আমার p আছে সমান হলো v i, এটা হলো ডিসি এর ক্ষেত্রে সাপোজ বললাম। আর আরেকটা যেটা আমি পাচ্ছি v rms i rms, এটা হয়ে গেল আমার এসি এর ক্ষেত্রে। আর আরেকটা যেটা আমার আছে cos phi, এটা হলো এসি এর ক্ষেত্রে। দুটো টপিকস কে তুই একটু কম্প্রোমাইজ করতো। আমার হওয়ার কথা ছিল অরিজিনাল ক্ষমতা হওয়ার কথা ছিল v i, কিন্তু হয়ে যাচ্ছে একটা cos টার্ম আমাকে মাথা ব্যথা করছে। তাহলে cos টার্মটা কিসের জন্য আছে? দশা পার্থক্যের জন্য। তাহলে যদি আমার এটা না থাকতো তাহলে আমার রিয়ালে কত পরিমাণ ক্ষমতা হওয়ার কথা ছিল? এটাই তো, এই রাশিটাই তো। তাহলে এই যে যেটা হওয়ার কথা ছিল সেটা হলো ভার্চুয়াল, যেটা হওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে কমছে, সেটা হয়ে যাচ্ছে কত? p বার, এটা হলো রিয়াল মানে যেটা পাচ্ছি। কথা বুঝতে পারছিস? মানে এই যে phi টার্মটা যদি আমার না থাকে, ওই যে phi টার্মটা, এই যে phi টার্মটা যদি আমার না থাকে তাহলে তো এটার সঙ্গে আর এটার কোনো তো আমার ডিফারেন্স নাই। আমার হওয়ার কথা ছিল এইটা, কিন্তু আমি পাচ্ছি এইটা, মানে এই যে phi এর জন্য আমি পাচ্ছি এইটা, এটাকে বলা হচ্ছে রিয়াল। কথা বোঝা গেল? তাহলে দশা পার্থক্যের জন্য যে পাওয়ারটা পাচ্ছি সেটা হলো রিয়াল, আর যেটা পাওয়ার কথা ছিল দশা পার্থক্য বাদ দিয়ে সেটাকে আমি বলছি ভার্চুয়াল। বুঝা গেল? এটা গেল ভার্চুয়াল। আর আরেকটা টার্ম যেটা এখানে তোদের বইয়ে আছে সেটা হলো যে cos phi টাকে বলা হচ্ছে ক্ষমতা গুণক। এটা জাস্ট তোরা মনে রাখবি আর বিশেষ কিছু নয়। ক্ষমতা গুণক, এটাকে বলা হচ্ছে ক্ষমতা গুণক।
ঠিক আছে? এবার যে কথাটা এখান থেকে আলোচনার বিষয়বস্তু আসবে সেটা হলো ওয়াটলেস কারেন্ট। এটা মিটাবো কি বল? মিটাবো কি? ক্ষমতার পর কি আছে দেখি তো। ক্ষমতার পর এবার কি করতে হবে? ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, এটা গেল ক্ষমতা, দায়িত্ব ক্ষমতা, দায়িত্ব ক্ষমতা, দায়িত্ব ক্ষমতা, দায়িত্ব ক্ষমতার পর সেজন্য দায়িত্ব বলে দিয়েছিলাম। এবার সার্কিট আসবে, তারপর রোধক শুধু সার্কিট আসবে। চল তাহলে এইটা বুঝতে পেরেছিস না পারিসনি? এবার যে কথাটা এখান থেকে আসবে আমি মিটাবো তো, এটা মিটাবো রে, এটা মিটাচ্ছি 11 থেকে ছাড়বে না, জিন্দেগিতে ছাড়বে না। তোকে বলেছিলাম ওই জন্য মাঝে মাঝে আমি লেকচার দিয়ে বলি, পুরো দুনিয়া বা পুরো যদি ইউনিভার্স যদি বলিস, পুরো ইউনিভার্সটা আমার তৈরি হয়ে আছে, মানে একটা বড় একটা ভিত বলিস না, 10 তলা বিল্ডিং তুই তার করাবি, তাহলে আমাকে ভিতটাকে শক্ত করতে হবে। পুরো সায়েন্স, পুরো দুনিয়ার ভিত হলো sin থিটা, cos থিটা, tan থিটা, নিউটন সেকেন্ড ল F সমান ma এবং পিথাগোরাসের উপপাদ্য। কত? পিথাগোরাসের উপপাদ্য কি বল? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস কত? লম্ব স্কয়ার। তারপরে বেশ কিছু মানে মোটামুটি 20টার মতন একদম মূল ভিত যেটা পুরো সায়েন্সটাকে বিল্ড আপ করেছে, তার মধ্যে এগুলো। ঠিক আছে, এটা গেল। তারপরে নিউটন সেকেন্ড ল হলো, আর কি নিউটন থার্ড ল, তারপর আরো কিছু কিছু আছে, এগুলো জিন্দেগিতে তো কিছু জানবে না। তারপর a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, a প্লাস b তার হোল কিউবের সূত্র, এগুলো হলো পুরো সায়েন্সের ভিত। এগুলো কোনোদিনই কি দেখাবো, বুঝা গেল? আর একটা কি sin থিটা সর্বদা ভ্যালু কত? 1 থেকে কম, 1 থেকে কম, 1 এবং -1 এর মধ্যে, কোনোদিন 1 থেকে বেশি হবে না। তাহলে এটা কেটে দিলাম, ঠিক আছে, এটা বিরাচ্ছি এবার। তাহলে এখান থেকে যে ব্যাপারটা এবার আসবে সেটা হলো ভালো রকম ভাবে একটা কথা এবার বোঝার চেষ্টা করবি, সেটা হলো ওয়াটলেস কারেন্ট বা তোর ক্ষমতাহীন প্রবাহ মাত্রা। এখানে এবার হেডিং করবি ওয়াটলেস কারেন্ট, ওয়াটলেস 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 কারেন্ট, ওয়াটলেস কারেন্ট বা ক্ষমতাহীন প্রবাহ মাত্রা। ক্ষমতাহীন প্রবাহ মাত্রা এই ব্যাপারটা কি আমি জানবো, ঠিক আছে, বা ক্ষমতাহীন প্রবাহ মাত্রা। দেখ এবার তাহলে P সমান আমি পেয়েছি, আবারও বলছি VRMS, বারবার এটা রিপিট করছি এই কারণে যাতে করে তোদের মাথায় গেঁথে যায়। cos i এসির ক্ষেত্রে আমি কিন্তু P সমান VI ডাইরেক্ট করতে পারবো না, VRMS IRMS cos phi, ঠিক আছে, এরকম ভাবে আমার করতে হবে। তাহলে যদি আমার থিটা, এবার ভালো করে বোঝার চেষ্টা কর, আমি করছি কি ওয়াটলেস কারেন্ট বা ক্ষমতাহীন, যদি থিটা সমান বা ফাই সমান পাই বাই 2 হয়, বল হয়, তবে কি আসবে বল? p এর ভ্যালু কত আসবে বল? p সমান 0, p সমান 0, মানে এইটা প্র্যাকটিক্যাল লাইফে কি বোঝাচ্ছে এটা আমাকে জানতে হবে। p সমান 0 আমি তো থিওরিটিক্যালি পেয়ে গেলাম, এটা মানে হলো ফাই সমান পাই বাই 2। এবার ভালো করে বোঝার চেষ্টা কর, আমি বলেছি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা দশার পার্থক্য আছে। পাই বাই 2 দশার পার্থক্য মানেই হলো যে এই যে দেখ আমি আবার একটা আছি, যে সময় v সমান v0 মানে কি ম্যাক্সিমাম, তখন i সমান কত? 0 সমান কত? মিনিমাম, বা মিনিমাম নয়, মিনিমাম মাইনাস আসছে, বা এটাকে মিনিমামই আমি ধরছি, ঠিক আছে চল। যে সময় v সমান 0 সে সময় কত আসবে? i সমান i0 সমান কত এলো? ম্যাক্সিমাম। এটা হলো আমার ফেজ ডিফারেন্স পাই বাই 2 কথাটার অর্থ। কথা বুঝতে পারছিস? পাই বাই 2 কথাটার অর্থ যদি আমার পাই বাই 2 হয়, এবার একটা যদি আমি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি এখানে, যেমন আমি বললাম যে এই যে এটা ডায়াগ্রাম, এটা হলো আমার ভোল্টেজ এবং কারেন্টের ডায়াগ্রাম। এই যে এটা যদি আমার ভোল্টেজ এবং কারেন্টের ডায়াগ্রাম হয়, এখানে এটা যদি আমার t হয়, এটা আমি বললাম v হয়, তাহলে বল এখানে পাই বাই 2 কোন পয়েন্টটাকে ডিনোট করবে? এটাকে কত? 180, এটা কত? 270, এটা কত? 360। এটা হয়ে গেল আমার পাই বাই 2, এটা হয়ে গেল আমার পাই, এটা হয়ে গেল আমার 3 পাই বাই 2, আর এটা হয়ে গেল আমার কত? 4 পাই বাই 2।
টাইমের রেসপেক্টে যদি এটাকে ব্যাখ্যা করি তাহলে এটা হয়ে গেল আমার t সমান 0, এটা হয়ে গেল আমার t বাই কত 4, এটা হয়ে গেল কত 2t বাই কত 4, আর এটা কত 3t বাই কত 4, এটা কত 4t বাই 4। কথা বুঝতে পারছিস? তাহলে বল যদি ভোল্টেজ এবং কারেন্ট পাই বাই 2 দশা পার্থক্যে পিছিয়ে থাকে তাহলে টাইম কত পিছিয়ে আছে? টাইমের গ্যাপ কত? t বাই 4 নয়? তাহলে এখানে আরেকটা পয়েন্ট আমি লিখে দেব যে ফাই সমান পাই বাই 2 দশা পার্থক্য থাকলে v এবং i এর মধ্যে t বাই 4 সময়ের গ্যাপ থাকবে, সময়ের গ্যাপ থাকবে। এটা মানে কি বোঝাচ্ছিস বল? এই যে t বাই 4 সময়ের গ্যাপ থাকবে মানে কি বুঝলি? t বাই 4 সময়ের গ্যাপ থাকবে মানে কি বুঝলি? মানে এটাই বোঝাচ্ছে যে আমি একটা এসি কারেন্ট দিচ্ছি, ভোল্টেজ 1 বললাম। কি বললাম আমি? ভোল্টেজ 1 বললাম। দেখা গেল 10 সেকেন্ড ওর টি এর মান হলো 10 সেকেন্ড। কত বললাম আমি? 10 সেকেন্ড। টি এর মান 10 সেকেন্ড মানে কি? পুরো পর্যায়কাল হলো 10 সেকেন্ড। এবার 10 সেকেন্ডকে 10 সেকেন্ড নয় 8 সেকেন্ড ধর। তাহলে টি বাই 4 এর মান কত বল? এটা মিটাবো কি? এটা মিটিয়ে দিচ্ছি। তাহলে এটা ভালো করে তোদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখ প্র্যাকটিক্যাল লাইফের মিনিংটা কি আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোদের। যেমন আমি ধরলাম যে টি এর মান পর্যায়কাল ক্যাপিটাল টি এর মান হলো 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ড মানে কি বোঝাচ্ছে? যে পুরো একদম চক্রাকার পদ্ধতি, এই প্রান্ত থেকে এই প্রান্ত পৌঁছাতে কত সময় লাগবে? 8 সেকেন্ড। এটাই বোঝাচ্ছে। টি বাই 4 সমান কত? টি বাই 4 সমান মানে কত? 2 সেকেন্ড তো। তাহলে এটা বোঝাচ্ছে যে সাপোজ আমি একটা সুইচ দাবলাম, সুইচ দেবে দেখলাম যে আমার ভোল্টেজ কিন্তু চলে এসেছে ম্যাক্সিমামে, ম্যাক্সিমামে। আমি কারেন্ট মাপার চেষ্টা করছি, কারেন্ট কিন্তু তখনও নাই, তখনও জিরো। কথা বুঝতে পারছিস? তাহলে কারেন্ট কিন্তু তখনও ঘুমিয়ে আছে, জিরো। এবার কারেন্ট কখন বাড়তে শুরু করবে? যেই 2 সেকেন্ড পৌঁছালো, 2 সেকেন্ড পর যখন ও 2 সেকেন্ড এলো মানে এই জায়গাটাতে পৌঁছালো, মানে 2 সেকেন্ড চলে গেল, 2 সেকেন্ড যখন এই জায়গাটাতে এলো তখন কারেন্টের ঘুম ভাঙলো। কারেন্ট বললো এবার আমাকে বৃদ্ধি পেতে হবে। তাহলে আমি বললাম 1 সেকেন্ড, সময়টা 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কারেন্টের মান কত পাবি বল? 0। ভোল্টেজের মান 0 পাবি কি? পাবো না। ভোল্টেজের মান কিন্তু পাবো, ক্ষীণ পরিমাণ পাবো। 2 সেকেন্ডে ভোল্টেজের মান আমি কত পাবো? একটা ভোল্টেজ পাবো, কিন্তু আমার কারেন্টের মান 0 পাবো। তাহলে কারেন্টের মান কখন থেকে বাড়তে শুরু করবে? 2 সেকেন্ডের পর থেকে বাড়তে শুরু করবে, যদি পর্যায়কাল 8 সেকেন্ড হয়। কথা বুঝতে পারছিস? তাহলে দেখ এই যে এটাই হলো আমার ফেজ ডিফারেন্সের আমার গল্প। তাহলে v0 ম্যাক্সিমাম i সমান 0, v0 যখন 0, তাহলে এখান থেকে এটা যদি আসে তাহলে বল যে যে কোনো টাইমে এই যে এই টাইমটাতে এই সার্কেলটাতেও আমি কিন্তু উভয় ক্ষেত্রে কিন্তু p এর মান আমার এলো। একবার v ম্যাক্সিমাম যখন i এর মান কত? 0, একবার p যখন 0, v যখন 0 তখন i এর মান কত? i 0। তাহলে এটার ক্ষেত্রেও তো 0 পেলাম, এটার ক্ষেত্রেও আমি 0 পেলাম। অর্থাৎ যদি আমার পাই বাই 2 হয়, প্রতি মুহূর্তে আমার এই পাওয়ারটা 0 হবে। এটা কথার অর্থ যে আমি কোন একটা ফ্যানের মধ্যে ভোল্টেজও যাচ্ছে, ফ্যানের মধ্যে কারেন্টও যাচ্ছে, তবুও ফ্যান ঘুরবে না। ফ্যানের মধ্যে লাইটের মধ্যে ভোল্টেজও যাচ্ছে, লাইটের মধ্যে কারেন্টও যাচ্ছে, তবুও আমার কিন্তু কি আমার লাইট জ্বলবে না। তাহলে এবার তুই দেখতে পাচ্ছিস লাইট জ্বলছে না, তুই দেখতে পাচ্ছিস ফ্যান চলছে না, ফ্যান ঘুরছে না, তখন তুই মেকানিককে ডাকলি। যে কি হলো? মেকানিক তখন টেস্টার দিয়ে চেক করলো, দেখতে পেলো যে কারেন্টও যাচ্ছে, দেখতে পেলো ভোল্টেজও যাচ্ছে, ভোল্টেজও ঠিকঠাক আছে, কারেন্টও ঠিকঠাক আছে, তবুও ফ্যান ঘুরছে না কেন? তাহলে কোন গল্প? ওদের ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। কথা বুঝতে পারছিস? এবার ওই মেকানিক কি করবে? মেকানিক তখন এদের ফেজ ডিফারেন্সটাকে কমিয়ে দিবে। কিভাবে কমাবে? ফ্যানটাকে তোরা যদি দেখিস ভালো রকম ভাবে অবজারভেশন করে, এরকম একটা গোল রকম একটা চোঙের আকারে একটা চোখ লাগানো থাকে, দেখেছিস? দেখবি ওই চোখটাকে চেঞ্জ করবে, চোখটাকে চেঞ্জ করে অন্য একটা চোখ লাগিয়ে দেবে। এই চোখের কাজ কি? চোখের কাজ হলো কারেন্ট আর ভোল্টেজের ফেজ ডিফারেন্সটাকে কমিয়ে দেওয়া। সেটা কত কমাবে? সেটা 90 থেকে কমিয়ে 45 করলো, 30 করলো বা আর কিছু করলো,
যেমনই করলো তেমনই কি ভোল্টেজ আর কারেন্টের একটা উভয়ের মান পাবো, কন্টিনিউ। এটাই হলো ওর প্র্যাকটিক্যাল মিনিং। কথা বুঝতে পারি? তাহলে আমি কি বলতে পারবো তারপর, যে যদি আমার ফেজ ডিফারেন্স পাই মানে পাই বাই 2 হয়, তাহলে আমার ফ্যান কি চলবে? চলবে না। কারেন্টও দিব, অথচ ভোল্টেজও দিব, তবুও কিন্তু আমি কোনো রকম ফ্যান বা কোনো রকম কার্য করতে পারবো না। বুঝা গেল? এটা হলো পারবো। চলো এবার নেক্সট টপিকে আসছি আমি। কয়েকটা সার্কিট, এবার কয়েকটা এসি সার্কিট। এটা হেডিং করব যে কয়েকটি এসি সার্কিট, কয়েকটি এসি সার্কিট। হ্যাঁ, ভার্চুয়াল পাওয়ার মানে হলো যে তোর পাওয়ার কথা ছিল, যেটা তোর ক্ষমতা পাওয়ার কথা ছিল এটা, কিন্তু ফেজ ডিফারেন্স এটার জন্য আমার পেয়ে আছে এটা, যেটা হওয়ার কথা ছিল সেটা হলো ভার্চুয়াল, কিন্তু যেটা পাচ্ছি সেটা হলো রিয়াল। কথা বুঝতে পারছিস? যদি এই যে যেমন আমি বললাম ডিসি কইলে এই যে ডিসি তে এটা মানে এখানে ডিসির গল্প হলো এটা মানে কি এর মধ্যে কি মানের কোনো রকম চেঞ্জের তো কোনো প্রশ্ন নাই, আমার যেটা ফিক্সড আছে সেটাই। তার মানে এটা এই অনুযায়ী যদি বলি তাহলে এটাই হওয়ার কথা, কিন্তু এটা না হয়ে আমি পেয়ে যাচ্ছি এটা, অর্থাৎ মান কিছুটা কমে যাচ্ছে, যেটাকে ম্যাক্সিমাম বললাম সেখান থেকে কমে যাচ্ছে। কেন কমলো? কেন কমছে? কেন কমছে? এই তো কারণটার জন্য নেই, এটার জন্য হাই দশা পার্থক্যের জন্য, তার জন্য কমছে। এবার দশা পার্থক্য কেন উদ্ভব হচ্ছিল? কেন দশা পার্থক্য উদ্ভব হচ্ছিল? তড়িৎ প্রবাহ। দেখ এবার এটা অ্যানসার আরটা তাহলে বলছি, তাহলে এটা বলে দিতে হবে কয়েকটা সার্কিটে বাদ দিয়ে কেন দশা পার্থক্য উদ্ভব হয়। তাহলে এখানে দেখ আমি আবারও বলছি, তাহলে এখানে আরেকটা তাহলে হেডিং কর যে হোয়াই ফেজ ডিফারেন্স, হোয়াই ফেজ ডিফারেন্স ইংরেজিতে কি হোয়াই ফেজ ডিফারেন্স মানে কি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কেন ফেজ ডিফারেন্স থাকে, একটু তাহলে আলোচনা করে নিই। মানে কেন এরকম ঘটনা ঘটছে, কেন ভোল্টেজ এবং কারেন্ট একসঙ্গে ম্যাক্সিমামে যাচ্ছে না, একসঙ্গে মিনিমামে যাচ্ছে না, একই সঙ্গে যাতায়াত করছে না। দেখ আমি একটা সার্কিট নিলাম, আমি ইন্ডাক্টর সার্কিট নিলাম, যদিও বা এটা পরের গল্পে আসবে, তবু আমি বলছি দেখ এটা হলো আমার ইন্ডাকটিভ সার্কিট, ঠিক আছে? এটা হলো কয়েল লাগানো আছে, এখানে আমি পেয়ে গেলাম V0 sin কত ওমেগা টি, V0 sin ওমেগা টি, এখানে আমি পেয়ে গেলাম I। এই যে এটা হলো ইন্ডাক্টর, এটাকে আমি বললাম ইন্ডাক্টর বা আবেশক, এটাকে বাংলা টার্ম হলো আবেশক। কথা হচ্ছে যে আমি লেঞ্জ ল পড়িয়েছিলাম যে যেমনই সুইচ দাববো তেমনই বিপরীত অভিমুখে একটা ইএমএফ তৈরি হবে। সেই বিপরীত অভিমুখী ইএমএফ এর মান কত বল? সেই বিপরীত অভিমুখী ইএমএফ এর মান ছিল L di/dt। মনে পড়ে রে? এই যে ইএমএফ, এই বিপরীতমুখী ইএমএফ বা আমার যেটা বলতে চাইছি যে কারেন্টটা যাবে, এই কারেন্টটা এখানে একটা ম্যাগনেটিক ইফেক্ট তৈরি করবে, যে ম্যাগনেটিক ইফেক্ট এই কারেন্টটাকে বাধা দিবে। বুঝতে পারলি তো? এবার এখানে ম্যাগনেটিক ইফেক্ট কেন তৈরি করলো? এই যে কারেন্ট দিলি তুই, কারেন্টটা কি হলো 0 থেকে ধর 10 অ্যাম্পিয়ার, 0 থেকে 1 2 3 4 5 করে আমার কারেন্টটা পরিবর্তন ঘটলো। যেমন পরিবর্তন ঘটলো কয়েলটাতে কি হলো, একটা তথ্য গেল বা ডাটা গেল যে আমাকে এর বিরোধিতা করতে হবে, সঙ্গে সঙ্গে এর বিরোধ করার জন্য একটা ম্যাগনেটিক ইফেক্ট তৈরি করলো। মূলত ইন্ডাক্টর ম্যাগনেটিক ইফেক্টের জন্য এই কারেন্টটাকে বাধা দেয়। কারেন্ট যদি বাধা দেয় তাহলে কারেন্ট তো পিছিয়ে যাবে না, কারেন্ট তো পিছিয়ে যাবে। তাহলে এটা তাহলে আমি লিখে দিব যে ইন্ডাক্টর বা আবেশক, এখানে লিখে দে আবেশক ম্যাগনেটিক ইফেক্ট দিয়ে, ম্যাগনেটিক ইফেক্ট দিয়ে প্রবাহ মাত্রাকে বাধা দেয়, প্রবাহ মাত্রাকে বাধা দেয়। ফলে প্রবাহ মাত্রা V এর তুলনায় পিছিয়ে যায়, পিছিয়ে যায়। ঠিক আছে? এই হলো আমার গল্প। আবেশক ম্যাগনেটিক ইফেক্ট দিয়ে প্রবাহ মাত্রাকে বাধা দেয়, ফলে প্রবাহ মাত্রা V এর তুলনায় পিছিয়ে যায়, যার ফলে দশা পার্থক্য উদ্ভব হয়। দশা পার্থক্যের সৃষ্টি হয়।
এটা গেল। আরেকটা কারণ আছে, সেই কারণটা আবার আমি বলছি, এটা মেটাবো কি, এটা মিটিয়ে দিচ্ছি। আরেকটা যেটা কারণ হলো, আরেকটা সার্কিট আমি দিয়ে দিলাম। যেমন আমি বললাম যে ক্যাপাসিটর সার্কিট, আমি বললাম যে একটা ক্যাপাসিটিভ সার্কিট নে, এটা হয়ে গেল আমার ক্যাপাসিটর সার্কিট। এখানে আমার একটা এ আছে, ভি আছে, এটা হয়ে গেল আমার সি, এটা হয়ে গেল আমার সি, এটা হয়ে গেল আমার v0 sin ওমেগা t। এখানে আমি রাখছি i। আমি বললাম যে এই সার্কিটটা বোঝার জন্য যে কথাটা আমার আসছে, যে আমি বলছি যে তোরা 10 মিটার হাইটের একটা ট্যাঙ্ক নে। আমি বললাম যে 10 মিটার হাইটের একটা ট্যাঙ্ক নিলাম। এই যে এরকম একটা ট্যাঙ্ক, এই যে এটা হলো ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের এই জায়গাটাতে একটা ছিদ্র কর বা পাইপ লাইন লাগিয়ে দে। এই যে পাইপ লাইন, বা এই জায়গাটাতে পাইপ লাইন কর। এই যে এই জায়গাটাতে পাইপ লাইন করলাম, এই জায়গাটাতে আমি পাইপ লাইন লাগিয়ে দিলাম। এই যে এখান দিয়ে এরকম ভাবে একটা পাইপ লাগানো আছে, চললো, এখান থেকে জল পড়বে। এটার হাইট হলো আমার 10 মিটার। এখান থেকে এটুকুটার হাইট আমি বললাম 10 মিটার। আর এই যে এটুকুটার হাইট হয়ে গেল আমার 2 মিটার। এটুকুটার হাইট হয়ে গেল আমার 2 মিটার। এবার তুই ট্যাঙ্কির মাধ্যমে জলটাকে ভর্তি করছিস। এই যে জলটাকে ভর্তি করছিস। এবার জল যখন আমি ভর্তি করলাম, তুই দেখবি যে প্রবাহ মাত্রাটা, এই যে জলের যে ফ্লোটা, জলের ফ্লো কোন দিক কতদূর পর্যন্ত পাবো বল? আমার পুরো ট্যাঙ্কিটা ভর্তি করলে জলের প্রবাহ মাত্রা পাবো, নাকি 3 মিটার বা 5 মিটার ভর্তি করে দিলে জলের প্রবাহ মাত্রা পাবো? মানে 2 মিটার থেকে বেশি হয়ে গেলে তো জলের প্রবাহ মাত্রাটা ফ্লো হতে শুরু করবে। তাহলে সেম কন্ডিশন দেখ যে এখানে যেটা আমার আধানগুলো আছে বা আমি কারেন্ট যেটা পেলাম, এই আধান ক্যাপাসিটর কি করবে? ক্যাপাসিটর এখান থেকে আধানগুলোকে এখানে স্টোর করবে। জলটাকে স্টোর করছে, এখানেও স্টোর হচ্ছে। স্টোর হতে হতে এর যে স্টোর হবে ক্যাপাসিটরটা, মানে আধানটা স্টোর হতে একটা টাইম লেগে যাবে, টাইম লাগবে। এখানে জলটাকে ভরতে ভরতে একটা টাইম লাগবে, তো জলটাকে ভর্তি হতে টাইম লাগবে, তো পূর্ণ হতে একটা টাইম লাগবে। কিন্তু পূর্ণ সময়ের উপরে কি প্রবাহ মাত্রা কি নির্ভর করবে? তার আগেই তো ফ্লো হতে শুরু করবে। তাহলে কে হচ্ছে? আগে জল প্রবাহ যাচ্ছে, নাকি আগে তোর কি হচ্ছে? আগে স্টোর হচ্ছে, নাকি মানে আমি বললাম না যে, যেমন আমি বললাম যে পুরোপুরি বালতিটা আগে ভর্তি হচ্ছে, নাকি আগে জল প্রবাহিত হয়ে যাচ্ছে? আগে প্রবাহিত হয়ে যাচ্ছে। সেম কন্ডিশন এখানে হচ্ছে যে পুরো জল ভর্তিটাকে তুই ভোল্টেজ হিসাবে ভাব। পুরো জল ভর্তিটা হলো ভোল্টেজ। তার মানে কি পুরো ভোল্টেজ ম্যাক্সিমাম হওয়ার আগেই কিন্তু এখানে কারেন্ট পেয়ে যাচ্ছি। অর্থাৎ কারেন্ট আমার কি হচ্ছে? এগিয়ে থাকছে। ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট আগে পাচ্ছি, ভোল্টেজ পরে পাচ্ছি। যেমন এখানে এই যে পুরো জলটা ভর্তি হয়ে লেভেল আসলো, পুরো লেভেল আসলো, এই লেভেল আসতে একটা টাইম লেগে যাবে। এই লেভেল যখন আমার লেভেল আসতে টাইম লেগে যাবে, তার আগেই কিন্তু এই জলের প্রবাহ মাত্রাটা মানে হতে শুরু করবে। বুঝা গেল? তাহলে এখানে কি হলো? চার্জ যেতে স্টোর হয়, এখানে স্টোর হবে। সেই স্টোর হতে অর্থাৎ ভোল্টেজটাকে ম্যাক্সিমাম হতে একটা টাইম লাগে। সেই টাইমের আগেই কিন্তু কারেন্টটা ফ্লো হতে শুরু করে। অর্থাৎ ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট এগিয়ে থাকে, আর তোর ইন্ডাক্টর সার্কিটে কারেন্ট পিছিয়ে থাকে। তাহলে কেন এগিয়ে থাকলো, কেন পিছিয়ে থাকলো, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে ম্যাগনেটিক ইফেক্ট দিয়ে বাধা দান করে পিছিয়ে দিল, আর এখানে চার্জটা কি হচ্ছে? স্টোর হচ্ছে। স্টোর হতে টাইম লেগে যাচ্ছে, তার আগেই কিন্তু প্রবাহ মাত্রা কিন্তু পেয়ে যাচ্ছে। যেরকম এই যে এটা কথা বোঝা গেল? এই হলো আমার গল্প। তাহলে ওয়াই ফেজ ডিফারেন্স হয়ে গেল, মানে ফেজ ডিফারেন্স কেন পাচ্ছি, এটাই হলো আমার জিনিস। তাহলে এখানে যদি আমার আবেশক যদি না থাকে, যদি শুধুমাত্র যদি আমি রোধ লাগাই, শুধুমাত্র রেজিস্ট্যান্স লাগালাম, মানে কোনো কয়েল নাই, তাহলে কি আমি ফেজ ডিফারেন্স পাবো? পাবো না। মানে যেখানে আমার কয়েল বা আবেশক থাকবে, সেখানে আমি ফেজ ডিফারেন্স পাবো। শুধুমাত্র রেজিস্ট্যান্স যদি থাকে, তাহলে কিন্তু আমি পাবো, ফেজ ডিফারেন্স পাবো। বুঝা গেল? তাহলে এবার আমি চলে আসবো কয়েকটা ইন্ডাকটিভ সার্কিট, কয়েকটা এসি সার্কিট। এবার হেডিং করে এসি সার্কিট। কয়েকটি এসি সার্কিট, কয়েকটি এসি সার্কিট। এক নাম্বার যেটা আমি করব সেটা হলো বিশুদ্ধ রোধক যুক্ত সার্কিট। বিশুদ্ধ রোধক যুক্ত
বর্তনী বা সার্কিট, যেটা বলবি সেটাই। বিশুদ্ধ রোধক যুক্ত বর্তনী। তাহলে বিশুদ্ধ রোধক যুক্ত বর্তনী যদি আমি বলি, তাহলে একটা আমি টেনে দিলাম, এই যে দেখ আর এখানে আমার আছে সেটা হলো v0 sin ওমেগা t, এখানে আমার i যাচ্ছে, এটা হয়ে গেল আমার r। এটা হলো আমার বিশুদ্ধ রোধক, এটা হলো রোধ। এটা কিন্তু ইন্ডাক্টর, এটা বুঝতে পারছিস তো ডিফারেন্সটা কি? এটা কিন্তু এরকম ভাবে মানে পাক দেয়া যায়, এটা কিন্তু একদম ই করে আছে, এটা ডিফারেন্স তোকে বুঝতে হবে। তাহলে আমি এখানে যদি বলি, তাহলে এখানে প্রবাহ মাত্রা, এখানে প্রবাহ মাত্রা I সমান কত পাবো বল? v0 sin কত ওমেগা t বাই কত r। এটাকে আমি ব্যাখ্যা করতে পারি v0 বাই r sin ওমেগা t। এটাই হয়ে গেল আমার I এর মান। অতএব I সমান আমি পেয়ে গেলাম এটা, I সমান v0 বাই r, v0 বাই r। বল এবার I এর মান ম্যাক্সিমাম কখন হবে? যখন sin ওমেগা t আমার কি হবে? 1 হবে। তাহলে I ম্যাক্সিমাম, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম I ম্যাক্সিমাম সমান আমি পেয়ে যাব v0 বাই r। এটাকে আমি ডিনোট করছি I0 দিয়ে। যখন থিটা সমান ওমেগা t সমান কত আসবে বল? 90। ঠিক আছে, সমান আমার 90 তখন। তাহলে I0, তাহলে এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারবো I সমান আমি পেয়ে গেলাম I0 sin কত ওমেগা t। এটাই হলো আমার কারেন্টের ইকুয়েশন, I সমান I0 sin ওমেগা t। আর ভোল্টেজের ইকুয়েশন কোনটা পেয়েছি? V সমান, এটা হয়ে গেল V সমান, এটা হয়ে গেল আমার ভোল্টেজের ইকুয়েশন। এটা মিটাবো কি? এটা মিটাবো না? দেখ আমি যেরকম ভাবে পড়াচ্ছি কি বলতো, যে পুরো ডিটেইলসেই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। মানে এগুলো যদি তোরা বুঝতে পারিস, তাহলে বইয়ের কোনো রকম টপিকস তোদের বুঝতে অসুবিধা হবে না। কোনটার পর কোনটা আসবে, কেন আসবে, কি জন্য আসবে, সমস্ত কিছু তথ্য কিন্তু তুলে ধরছে। আর ওই কারণের জন্য আর ডিটেইলসই আমার দরকার, বুঝলি কিনা? কারণ এটা ফার্দার যখন আমি পড়তে যাব তখন এই সমস্ত ব্যাপারগুলো আমার কাজে লাগবে। কেন ফেজ ডিফারেন্স আসবে, এটা বইয়ে তোদের হয়তো বা সেরকম ভাবে লেখা নাই, এটা আমাকে জানতে হবে। কেন গড় মান আসবে, কেন আরএমএস মান আসবে, কেন তিনটা ভ্যালু পাবো, কেন আমি ভার্চুয়াল ভ্যালু নেব, কেন আমার ফাই এলো, সমস্ত কিছু আমাকে জানতে হবে। তাহলে তো আমার সমস্ত কিছু পরিপূর্ণতা পাবে, আদারওয়াইজ তো হবে না। রোধক মেসেজ করতে দেন, তারপরে কি সব দেখ বিশুদ্ধ রোধকটা দেখ ওয়াটলেস কারেন্ট হলে এটা মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা মিটিয়ে দিচ্ছে। দেখ আমি এর গল্পটা হারিয়ে যাচ্ছি, আর তোরা আবার সুযোগ বুঝে একদম কোপ মেরে দিচ্ছিস। হ্যাঁ স্যার, গল্প করেন দিয়ে এবার কি আছে না, আর এই করছে না। না, গল্পেরও দরকার, মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, সমস্ত বিদ্যারই দরকার, মানে সম্ভব নয়। তাহলে দেখ এখানে যেটা আমি আসছি আবেসে রাইট টাইম v, তাহলে আমি পেয়ে গেলাম v0 sin ওমেগা t, I সমান পেয়ে গেলাম I0 কত sin ওমেগা t। বল এখানে এবার v এবং I এর মধ্যে ফেজ ডিফারেন্স এখানে কত? ফেজ ডিফারেন্স আছে কি? শূন্য। এখানে কোনো ফেজ ডিফারেন্স নাই। কিভাবে বুঝলি তুই শূন্য? কারণ এখানে ওমেগা t আছে, এখানে ওমেগা t, এটাই তো ফেজ রে, আর তো কোনো এক্সট্রা নাই। তাহলে এখানে লিখে দে যে, এখানে লিখবো যে বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীতে, বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীতে, রোধকযুক্ত বর্তনীতে, বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীতে ভি আই এর মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না, দশা পার্থক্য থাকে না, অর্থাৎ ফাই সমান 0, ফাই সমান 0। তাহলে যে ব্যাপারটা আমার আসছে এখানে ফাই সমান 0 কেন এলো? না তো এখানে কোনো ম্যাগনেটিক ইফেক্টের মাধ্যমে বাধা নাই। রেজিস্ট্যান্স যেটা আছে, রেজিস্ট্যান্স মানে আমি কি বলি বল, যে ইলেকট্রনটা অণু পরমাণুর মধ্যে যাবে, অণু পরমাণুর মধ্যে গিয়ে ধাক্কা খাবে। তুই প্রচন্ড ভিড়ের মধ্যে যাচ্ছিস, প্রচন্ড ভিড়ের মধ্যে গেলে লোকের সঙ্গে ধাক্কা খাবি না? তো সেই ধাক্কাতে বিপরীত অভিমুখে কোনো রকম আমার তো বাধা আসবে না। আমার কি শুধুমাত্র ইলেকট্রনের যে গতিবেগটা সেটাই বাধাপ্রাপ্ত হবে, এখানে কোনো রকম আসবে না। তার জন্য ফাই সমান আমি পেয়ে গেলাম 0। তাহলে এখানে ফাই যদি 0 হয়, দশা পার্থক্য থাকে না, মানে কি এখানে ভোল্টেজ যে টাইমে ম্যাক্সিমাম হবে, কারেন্ট সেই টাইমেই ম্যাক্সিমাম হবে।
যে টাইমে 0 হবে সেই টাইমে কি Zero 0 হবে বুঝা গেল মানে অনেকটা ডিসি এর মতো কিন্তু ডিসি নয় ডিসি কি মানটা আমার কি সেম থাকে কিন্তু এসি এর মানটা সেম থাকবে না এই হলো কথা তাহলে এটা যদি আমি ওয়েভ ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি তাহলে ওয়েভ ডায়াগ্রামটা এরকম হবে যে এটা হলো আমার ভোল্টেজ ঠিক আছে আর এই যে এটা যেটা আসবে আর এইটা হয়ে গেল আমার কারেন্ট এইটা হয়ে গেল আমার এটা যদি ভোল্টেজ হয় তাহলে এইটাকে আমি বাড়িয়ে দিই উপরে এই যে এইটা হয়ে গেল আমার ভোল্টেজ V0 sin ওমেগা t আর এই যে ব্ল্যাক যেটা আছে সেটা হলো I0 sin ওমেগা t বল এখান থেকে এটা 0 এই পয়েন্টটা হলো 0 0 মানে কত ভোল্টেজ আর কারেন্ট একসঙ্গে 0 এইটা হয়ে গেল আমার t সমান t/4 t/4 এইটা হয়ে গেল কত 2t/4 এইটা হয়ে গেল কত 3t/4 এটা হয়ে গেল কত 4t/4 তাহলে দেখ t/4 সময়ে আমার ম্যাক্সিমাম কারেন্ট হলো ম্যাক্সিমাম ভোল্টেজ ম্যাক্সিমাম এই জায়গাটাতে আমার কারেন্ট কি মিনিমাম ভোল্টেজ মিনিমাম মানে 0 উভয় 0 এই জায়গাটাতে কারেন্ট হলো ম্যাক্সিমাম ভোল্টেজ ম্যাক্সিমাম এটা হলো I0 এটা হলো V0 এটা হলো V0 এটা হলো I0 কি হচ্ছে রে ঠিক আছে এই হলো গল্প এই পয়েন্টটাতে কারেন্ট আর ভোল্টেজ একই ধরনের আমার মিনিমাম অর্থাৎ এটা হলো আমার দশা পার্থক্য 0 এখানে লিখবি দশা পার্থক্য নেই দশা পার্থক্য শূন্য তার জন্য এই ওয়েভ ডায়াগ্রামটা এরকম হলো যদি দশা পার্থক্য থাকতো তাহলে কেমন হবে সেটা নেক্সট টপিকে আলোচনা হবে তার আগে আমি ফেজর ডায়াগ্রাম একটু আলোচনা করেছি 2 মিনিট একটু একবার তার এটা কমপ্লিট হবে এটা মিটাবো এটা মিটিয়ে দিলাম এবার ফেজর ডায়াগ্রাম কেমন হবে ফেজর ডায়াগ্রাম আসবে এরপরে যেটা আসবে ফেজর ডায়াগ্রামে আমি দেখেছি বৃত্তাকার পথ এই যে বৃত্তাকার পথ এঁকে এটা হলো বৃত্তাকার পথ এর ভিতরে আরেকটা বৃত্তাকার পথ আছে এটা হলো বৃত্তাকার পথ এখান থেকে যেটা আসবে এইটা হয়ে গেল এটাকে আমি 0 বললাম এটাকে আমি বললাম a এটাকে আমি বললাম b 0b এখানে আমি লিখে দিলাম 0b সমান হলো v0 আর এই যে পয়েন্টটা যেটা আমি পাচ্ছি 0b এটা 0b এখান থেকে এই পর্যন্ত এটাকে আমি বললাম c 0c সমান হয়ে গেল I0 এইটা হয়ে গেল আমার I0 আর বাইরের যেটা এলো সেটা হলো V0 দেখ দুটোই কিন্তু একই রেখাতে অবস্থিত তাই নয় কি একই রেখাতে অবস্থিত এবার বল তো আমাকে যে এই রেখাটা B পয়েন্ট A B C ধরেছি এটা আমি D ধরলাম এটা আমি E ধরলাম এটা আমি F ধরলাম বল B পয়েন্ট যখন আমার D তে যাবে এই জায়গাটাতে যখন B চলে এলো C তখন কোথায় আসবে এই জায়গাটা আসবে না এই জায়গাটা C আসবে এবার B যখন E এ আসবে তখন C কোথায় আসবে এই জায়গাটাতে আসবে এখানে যদি আমার B আসে তাহলে এখানে C আসবে এখানে যদি আমার B আসে এখানে C আসবে অর্থাৎ দেখ আর এই যে এই ভ্যালুটাই তো ম্যাক্সিমাম ভ্যালু রে কারেন্টের এটা ম্যাক্সিমাম ভ্যালু I0 এটা আমি কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু ধরলাম I0 আর এটা হলো আমার ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু I0 অর্থাৎ এই রেখার মাধ্যমে যদি আমি ডিনোট করি দেখ প্রত্যেকটা পজিশনে কারেন্ট এবং ভোল্টেজ একই সঙ্গে যাতায়াত করছে অর্থাৎ ভোল্টেজ কারেন্টকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে যেটাকে বলা হচ্ছে অর্থাৎ এখানে এটা লিখবো আমি কি এখানে ফাই সমান দশা পার্থক্য ফাই সমান দশা পার্থক্য সমান হলো কত বল 0 তাহলে বিশুদ্ধ রোধক যুক্ত বর্তনীতে দশা পার্থক্য কত 0 এটা একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ মনে রাখবি ঠিক আছে এরপরে ইন্ডাকটিভ সার্কিটের ফেজর ডায়াগ্রাম কেমন হবে ওর ফাই কেমন ভাবে পিছিয়ে থাকে সমস্ত কিছু হবে অনেকগুলো সার্কিট আছে তার মধ্যে ইন্ডাকটিভ করব ক্যাপাসিটর করব তারপরে এলসিআর চলে আসবো দিয়ে হয়ে যাবে ছুটি লাগে মনে হচ্ছে তোদের এই চ্যাপ্টার আসে সময় না হচ্ছে জায়গা মিশন ছুটি লাগে কটা ক্লাস পাবো মানে আবার ঝামেলা করে গেলাম কিভাবে তোরা ছুটি থেকে সব ভুলে খেয়ে হ্যাঁ মোবাইল ছেড়ে আপনার ক্লাস করতে
ছুটিটাকে ভেবেছিলাম যে ভাবে তো বই হচ্ছে মানে এরা যদি টানতে যায় টানা হবে কিন্তু ম্যাথ করা হবে না এমন একটা চল আর দেখা যাবে বন্ধ করো